নাতেটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে ফাইনাল সাজেশন অলরেডি পাবলিশ করা হয়েছে। যারা এই ব্যাপারে জানো না, ডেসক্রিপশন চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে রিভিউ ভিডিওর, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাজেশনের যে ইউনিট 3 বা 3 নম্বর চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এই চ্যাপ্টারটা আজকে শুরু করা হবে। তো আজকে এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, এই জন্য আজকে এমসিকিউগুলো যতদূর সম্ভব আমি আলোচনা করব। প্রশ্ন উত্তর সবই তোমরা এখানে দেখতে পারবে। যারা পিডিএফ পারচেস করেছো তারা অবশ্যই সমস্ত ভিডিও দেখবে, এমনকি যারা পারচেস করনি তারাও দেখবে এবং সব কিছু নোট করে নিতে পারো। তো এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, দ্য ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ কার্বন ইজ ইন রড আয়রন, পিগ আয়রন, কাস্ট আয়রন নাকি স্টিল। অর্থাৎ এখানে যে 4 রকম লোহা নাম দেওয়া আছে তার মধ্যে কোনটাতে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে। তো এখানে আনসার হচ্ছে অপশান বি, পিগ আয়রন এর মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকে, সবথেকে অবিশুদ্ধ লোহা। আর রড আয়রন হচ্ছে সবথেকে বিশুদ্ধ লোহা, এখানে কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে। যদি ম্যাক্সিমাম না বলে মিনিমাম বলে, দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ কার্বন যদি বলা হয় তাহলে রড আয়রন আনসার হবে। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম বলা আছে, এই জন্য পিগ আয়রন হবে আনসার। ঠিক আছে, এবার কেন সেটা এক্সপ্লেনেশনটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে যে রড আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন উইথ 0.1 to 0.3%। মানে এগুলো স্পেসিফিকভাবে মুখস্থ রাখার দরকার নেই পার্সেন্টেজগুলো, কিন্তু কোনটা বেশি কোনটা কম এটা মনে রাখাটা দরকার আছে। তারপর কি বলা হচ্ছে যে স্টিল কন্টেন্স 0.3 to 0.6% কার্বন, কাস্ট আয়রন হ্যাজ 3% কার্বন, পিগ আয়রন ইজ ইমপিওর ফর্ম অফ কার্বন দ্যাট কন্টেন্স 4% কার্বন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিগ আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ সবথেকে বেশি, এই জন্য পিগ আয়রন অপশান বি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সিইউ বা কপার বা তামা ইজ জেনারেলি এক্সট্র্যাক্টেড বাই, মানে কোন পদ্ধতিতে তামা নিষ্কাশন করা হয় সেটা বলতে চাইছে। 1 নম্বর বলছে কার্বন রিডাকশন মেথড, কার্বন বিজারণ পদ্ধতি। 2 নম্বর ইলেকট্রোলাইটিক রিডাকশন, 3 নম্বর সেলফ রিডাকশন, 4 নম্বর নান অফ দিস। তো অপশান সি সেলফ রিডাকশন হবে এখানে রাইট আনসার। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখে নিতে পারো যে কপার ইজ অবটেইন ফ্রম ইটস ওন বাই প্রসেস অফ সেলফ রিডাকশন অর অটো রিডাকশন। সেলফ রিডাকশন এর অপর নাম অটো রিডাকশনও বলা যেতে পারে, এটাও যেন মনে থাকে, অপশানে এটাও থাকতে পারে। এখানে একটা রিয়াকশন দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এটা হচ্ছে কপারের যে মানে আকরিক সেটা, তার সঙ্গে এটা বিক্রিয়া করে 6Cu + SO2 তৈরি হচ্ছে। এটা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলফ রিডাকশন বা অটো রিডাকশন পদ্ধতিতে কপার নিষ্কাশন করা হয়, এই জন্য সেলফ রিডাকশন এখানে আনসার হয়ে গেল। তারপর 3 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচার অফ স্টিল বাই এলডি প্রসেস ইনভলভস দ্য ইউজ অফ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নাকি মিথেন। ঠিক আছে, তো এলডি প্রসেস একটা প্রসেস যে পদ্ধতিতে স্টিল উৎপাদন করা হয়। স্টিল বলতে কি, যে সমস্ত লোহা আমরা দেখে থাকি সাধারণত বাড়ির গ্রিল থেকে শুরু করে রড থেকে শুরু করে সব কিছুই স্টিল। ঠিক আছে, স্টিল বলে এমন হাইফাই কিছু না, সবই তোমরা চোখে দেখেছো। তো সেই স্টিলটা তৈরি করার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যে এলডি প্রসেসে সাধারণত স্টিল উৎপাদন করা হয়। তো সেক্ষেত্রে প্রথমে অক্সিজেনের একটা ব্যবহার আছে, এই জন্য অক্সিজেন হচ্ছে এখানে আনসার। এটা পরে এই প্রসেসটা আরও ডিটেলসে আছে লং আনসার টাইপ কোশ্চেনে, সেখানে আরও বিস্তারিত জানতে পারবে। তো এখানে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। এখানে যেটা বলছে যে এলডি প্রসেস, ইন এলডি প্রসেস লিকুইড পিগ আয়রন অ্যান্ড স্ক্র্যাপ মেটাল। স্ক্র্যাপ মেটাল মানে হচ্ছে যে ভাঙাচোরা যে লোহা থাকে, যেগুলোকে আবার রিসাইকেল করে অন্য কোনো জিনিস তৈরি করা হয়। তো সেইগুলো কী করছে আর ফেড ইনটু দ্য এলডি কনভার্টার। এলডি কনভার্টার একটা বিশাল একটা ড্রামের মতো ব্যাপার, সেটা পরে জানতে পারবে। তো সেখানে কি করা হচ্ছে, তার সাথে ফ্লাক্স কিছু অ্যাড করা হয়। তো মেকিং স্ল্যাগ, একটা স্ল্যাজ তৈরি হয়, ইজ অ্যাডেড। অক্সিজেন ইজ ব্লোন ইনটু দ্য কাস্ট। ঠিক আছে, তো অক্সিজেন এখানে পাঠানো হয়, তো এই জন্য অক্সিজেন অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে,
তারপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য কমন ইমপিউরিটিস প্রেজেন্ট ইন বক্সাইট। দেখো বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের একটা অরি বা আকরিক, তো তার মধ্যে কি কি ইমপিউরিটিস থাকে বা কি কি অশুদ্ধি থাকে সেটা জানতে চেয়েছে। তো এখানে 4টে অপশান আছে, এগুলো পড়ে লাভ নেই, আমরা ডাইরেক্ট এক্সপ্লেনেশন দেখি তাহলেই সব কিছু বুঝতে পারবো যে কি কি ইমপিউরিটিস থাকে। তো এখানে কি বলা হচ্ছে যে এক্সপ্লেনেশন, বক্সাইট হ্যাজ এ নাম্বার অফ ইমপিউরিটিস ইন ইট ইনক্লুডিং, 1 নম্বর এর মধ্যে কি থাকে আয়রন অক্সাইড অর্থাৎ Fe2O3। তারপর এখানে এর নামও আছে, সেটা হচ্ছে কি হেমাটাইট অ্যান্ড জিওথাইট। তারপর এখানে কি বলা হচ্ছে দ্য স্যান্ড সিলিকন অক্সাইড বা SiO2। তারপর কি থাকে ক্লে মিনারেল কাউলিনাইট। তারপর 4 নম্বর কি বলা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ TiO2 ইজ নোন অ্যাজ অ্যানাস্টেস। ঠিক আছে, তো এখানে তাহলে বুঝতে পারছি যে Fe2O3 অ্যান্ড SiO2 এই দুটো আছে। তো এরকম দেখো একটা অপশান আছে Fe2O3 অ্যান্ড SiO2, এই জন্য অপশান এ হয়ে গেল এখানে রাইট আনসার। ঠিক আছে, তারপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টেনলেস স্টিল কন্টেন্স হুইচ মেটাল অ্যাজ অ্যান্টি কোরোসিভ মেটাল। স্টেনলেস স্টিলের যে বাসনপত্র তোমরা দেখো, তো তার মধ্যে কোনটা থাকে অ্যান্টি কোরোসিভ মেটাল হিসাবে, অর্থাৎ ক্ষয়রোধী পদার্থ হিসাবে কোনটা থাকে, কোনটা থাকার কারণে সেটা সহজে ক্ষয় হয় না। তো অপশান দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম। তো এখানে এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই তাহলে আনসার পেয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে যে স্টেনলেস স্টিলস রেজিস্ট্যান্স টু কোরোশন রেজাল্ট ফ্রম দ্য ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের জন্যই মানে স্টেনলেস স্টিলের মধ্যে এত রেজিস্ট্যান্স আছে কোরোশনের বিরুদ্ধে, অর্থাৎ কোরোশন হয় না ক্রোমিয়াম থাকার জন্য বা ক্ষয় হয় না। হুইচ ফর্মস এ প্যাসিভ ফিল্ম দ্যাট ক্যান প্রোটেক্ট দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সেলফ হিল ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। তো মেনলি ক্রোমিয়ামের কারণে এটা হচ্ছে, এই জন্য ক্রোমিয়াম অপশন ডি হয়ে গেল এখানে রাইট আনসার। তো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, আয়রন। তো এটা প্রশ্নটা পড়ে অনেকের মনে হতে পারে যেহেতু নামটা হচ্ছে জার্মান সিলভার তার মানে এর মধ্যে সিলভার থাকবেই, এবং অপশান সি এটা অনেকে ভুল করে অ্যান্সার করবে, কিন্তু অপশান সি এটা সঠিক অ্যান্সার নয়। জার্মান সিলভারের মধ্যে আদৌ কোনো সিলভার থাকে না, এর নামের মধ্যে সিলভার আছে কিন্তু এই অ্যালয়টার মধ্যে বা এই সংকর ধাতুর মধ্যে কোনো সিলভার বা রূপো থাকে না। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে জার্মান সিলভার ইজ অলসো নোন অ্যাজ নিকেল সিলভার, এটা অবশ্য মনে রাখার বিষয়, অ্যান্ড হ্যাজ দ্য মেন কম্পোনেন্ট কপার। তাহলে এর মেন কম্পোনেন্ট হচ্ছে কি কপার। যে কোনো অ্যালয় বা সংকর ধাতু মনে রাখতে গেলে তোমরা প্রথমত মেন কম্পোনেন্টটা আগে মনে রাখবে, যে কোনটা মেন বা কোনটার পরিমাণ সব থেকে বেশি সেটা যেন মনে থাকে। তাহলে জার্মান সিলভারের মধ্যে মেনলি কপার থাকে উইথ ভ্যারিং কোয়ান্টিটি অফ নিকেল। তার পাশাপাশি কী থাকে নিকেল অ্যান্ড জিঙ্ক, ভ্যারিং কোয়ান্টিটি কম বেশি থাকতে পারে, যে সব জার্মান সিলভারে একই পরিমাণ নিকেল বা জিঙ্ক থাকবে এরকম না। তো জার্মান সিলভার ইজ ওয়াইডলি ইউজড বিকজ অফ ইটস হার্ডনেস, অর্থাৎ কপারের সঙ্গে যখন নিকেল এবং জিঙ্ক মিশিয়ে যে অ্যালয়টা তৈরি করা হয় তো তার হার্ডনেসটা অনেক বেড়ে যায় এবং টাফনেসও বেড়ে যায় অ্যান্ড রেজিস্ট্যান্ট টু কোরোশন, এবং এটা ক্ষয়রোধী হয়। তো এই সমস্ত প্রপার্টিসগুলোও একটু মনে রাখা দরকার, কেননা প্রশ্ন অনেক ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে সেই হিসাবে। তো এখানে অপশান এ অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কপার হয়ে গেল এখানে রাইট আনসার, যেহেতু কপার মানে কপারেরই একটা অ্যালয়, এটা কপারের সঙ্গে নিকেল এবং জিঙ্ক মেশানো হয় এবং এর মধ্যে কোনো সিলভার থাকে না। তারপর 7 নম্বর বলা হচ্ছে স্পাইজেল কন্টেন্স। স্পাইজেল একটা সংকর ধাতু বা অ্যালয়, তার মধ্যে কি কি থাকে সেটা জানতে চাইছে। অপশান এ যেমন আছে লোহা, মলিবডিনাম, কার্বন, তারপর লোহা, সিলিকন, ম্যাঙ্গানিজ, তারপর লোহা, কার্বন, প্ল্যাটিনাম, তারপর লোহা, কার্বন, ম্যাঙ্গানিজ। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে সেটা দেখতে হবে। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখো, আশা করি ক্লিয়ার হবে। তো এখানে কি বলা হচ্ছে যে ইট ইজ অ্যান অ্যালয় অফ আয়রন। তাহলে স্পাইজেল হচ্ছে একটা লোহার একটা অ্যালয় বা সংকর ধাতু উইথ 5 to 15% ম্যাঙ্গানিজ, যার মধ্যে 5 থেকে 15% ম্যাঙ্গানিজ থাকে অ্যান্ড 60% কার্বন, এবং বেশিরভাগ কার্বন থাকছে।
It is added to remove oxygen left in steel from the blast of air and thus to prevent the formation of hollow মানে ব্লো হোলস। ঠিক আছে, তো এখানে মেনলি যেটা বোঝা যাচ্ছে যে ম্যাঙ্গানিজ থাকে এবং এর মধ্যে লোহা, এটা যেহেতু আয়রনের একটা অ্যালয়, লোহা তো থাকবে এবং আরটা কি থাকছে কার্বন। ঠিক আছে, এই জন্য অপশান ডি, এই যে এখানে দেখা যাচ্ছে যে লোহা, ম্যাঙ্গানিজ এবং কার্বন, অপশান ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এই তিনটে জিনিস নিয়েই মূলত তৈরি হয় স্পাইজেল। ঠিক আছে, তারপর 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম ইজ ডান বাই দ্য প্রসেস কার্বন রিডাকশন, সেলফ রিডাকশন, ইলেকট্রোলাইটিক রিডাকশন, নান অফ দিস। অর্থাৎ বাংলায় বলতে গেলে কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। তো এখানে কি আনসার হবে সেটা একটু দেখা যাক। এখানে এক্সপ্লেনেশনটা আগে দেখে নিই, তাহলে অবশ্য বুঝে যাবে। বা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলা হচ্ছে যে মোস্ট অ্যালুমিনিয়াম ইজ প্রডিউসড ইলেকট্রোলিটিক্যালি বাই দ্য রিডাকশন ইন অ্যান ইলেকট্রোলাইটিক সেল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রোলাইটিক রিডাকশনের মাধ্যমে অ্যালুমিনিয়াম, মানে মোস্ট অফ অ্যালুমিনিয়াম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রোলাইটিক রিডাকশনের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। আর কি বলা হচ্ছে যে এখানে হোয়ার অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ রিডিউস টু মেটালিক অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা Al2O3, সেখান থেকে এটা রিডিউস হয়ে যায় বা অক্সিজেনটা চলে যায়, যার ফলে অ্যালুমিনিয়াম হয়। এবং আর কি বলা হচ্ছে, দ্যাট কম্বাইন্স উইথ কার্বন ইলেকট্রোড টু বিকাম কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা কার্বনের সঙ্গে, এই যে অক্সিজেনটা ছেড়ে যাবে সেটা কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে। ঠিক আছে, তো যাই হোক এই প্রশ্নের আনসার তাহলে হয়ে যাচ্ছে কি ইলেকট্রোলাইটিক রিডাকশন। তারপর 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ইমপিউরিটি ইন আয়রন এক্সট্রাকশন ইজ, অর্থাৎ লোহা নিষ্কাশন করার সময় তার যে আকরিক, তার মধ্যে কি ইমপিউরিটি থাকে বা কি অশুদ্ধি থাকে সেটা জানতে চাইছে। তো এখানে এক্সপ্লেনেশনটা আমরা দেখব। তো এটা এক্সপ্লেনেশন হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এক্সট্রাকশন হয়ে গেছে। তো এখানে কি বলা হচ্ছে, দ্য আয়রন অরি ইজ মেন ইনগ্রেডিয়েন্ট, ইট কন্টেন্স এ লিটল আয়রন অক্সাইড। আয়রন অরি বা লোহার যে আকরিক সেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, তার মধ্যে কি থাকে আয়রন অক্সাইড থাকে অ্যান্ড লট অফ সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড মানে হচ্ছে কি SiO2, সিলিকন ডাইঅক্সাইড মানে হচ্ছে SiO2। তো SiO2 অপশন এ হচ্ছে এখানে আনসার। আর কি বলা হচ্ছে, অ্যান্ড সাচ সিমিলার ডার্ট, বা এই ধরনের কিছু ডার্ট বা রক বা পাথরের গুঁড়ো থাকতে পারে, লাইক মিনারেলস বা খনিজের মতো। তো এখানে মেন যে ইমপিউরিটি আয়রনের মধ্যে বা আয়রনের আকরিকের মধ্যে সেটা হচ্ছে SiO2 বা সিলিকন ডাইঅক্সাইড। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ মেটাল ডাজ নট প্রডিউস হাইড্রোজেন অন রিয়াকশন উইথ H2SO4। অর্থাৎ এর মধ্যে কোন ধাতুটা H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে না। ঠিক আছে, তো এখানে এক্সপ্লেনেশনটা আমরা দেখি সরাসরি। এখানে কি বলা হচ্ছে যে এক্সপ্লেনেশন, কপার, সিলভার, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম, এই চারটে মনে রাখবে যে কপার, সিলভার, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম, দিস মেটালস আর লেস রিয়াক্টিভ দেন হাইড্রোজেন। এগুলো হাইড্রোজেনের থেকে কম রিয়াক্টিভ, অ্যান্ড আর নট ইজিলি অক্সিডাইজ বাই সালফিউরিক অ্যাসিড, এবং যার ফলে এটা সহজেই সালফিউরিক অ্যাসিড দ্বারা অক্সিডাইজ হয় না বা জারিত হয় না। সো দে ডু নট প্রডিউস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে এই চারটে নামই তোমরা মনে রাখবে, কপার, সিলভার, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম। এই চারটে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয় না। তাহলে এখানে এই চারটের মধ্যে এখানে কি আছে, কপার আছে, তাহলে অপশান বি হয়ে গেল এখানে রাইট আনসার এই জন্য। ঠিক আছে, তারপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অরি অফ কপার ইজ, অর্থাৎ কপারের আকরিক কোনটা। তো এখানে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা একটু ট্রাই করতে পারো। ঠিক আছে, তারপর এক্সপ্লেনেশনটা দেখো। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখি চলো কি বলা হচ্ছে, যে দ্য চিপ অরি অফ কপার ইজ চ্যালকোপাইরাইট, CuApS2। এটা হচ্ছে কপারের মেন অরি, মানে মূল আকরিক হচ্ছে এটা চ্যালকোপাইরাইট, বা এই সংকেতটা তোমরা মনে রাখবে। ইট yields নিয়ারলি 76% অফ ওয়ার্ল্ড প্রোডাকশন অফ কপার, মানে সারা বিশ্বে যে সমস্ত
কপার আসে তার মধ্যে 76% মানে এই চ্যালকোপাইরাইট থেকে আসে। আদার অরিজ অফ কপার আর কিউপ্রাইট অর রুবি কপার, এটাও একটা কপারের আকরিক, এটাও একটা আকরিক, ঠিক আছে। অ্যান্ড কপার গ্ল্যান্স বা এটা Cu2S, মানে অ্যাকচুয়ালি তিনটেই কপারের আকরিক, এটা তোমরা মনে রাখবে। কপারের আকরিক কোনগুলো? চ্যালকোপাইরাইট, তারপর হচ্ছে রুবি কপার বা কিউপ্রাইট এবং কপার গ্ল্যান্স, তিনটেই কপারের আকরিক, কিন্তু মেন হচ্ছে কোনটা? এটা। এই জন্য এটা অপশান এতে যেটা দেওয়া আছে, এটাই দেখো অপশান এতে আছে, তো এখানে অপশান এ হয়ে গেল রাইট আনসার। তো আজকে 11 নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করা হলো। বাকি যে সমস্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আছে সেগুলো পরবর্তী পার্টে যতদূর সম্ভব করানো হবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, এরকমভাবেই কন্টিনিউ ক্লাস কিন্তু তোমাদের আসতে থাকবে যতদিন তোমাদের সেমিস্টার এক্সাম না হবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।